আসসালামু আলাইকুম। আজকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 2017-18 সেশনের কেমিস্ট্রির কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি প্রতিটা পোস্টের সাথে সম্পর্কিত রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং শর্টকাটগুলো আপনাদের জন্য শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে শুরু করে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, রক্তে কোলেস্টেরলের গণমাত্রা 0.005 মোলার হলে 750 মিলিলিটার রক্তে কোলেস্টেরলের পরিমাণটা কত গ্রাম? এখন এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমরা অনেকেই যেটা মিস্টেক করি সেটা হচ্ছে আমরা মূলত গণমাত্রা নির্ণয়ের দুইটা সূত্র সচরাচর দেখতে পাই। একটা হচ্ছে দেখেন S is equal to 1000 W divided MB, আরেকটা সূত্র হচ্ছে S is equal to W divided MB। এখন এই দুইটা সূত্রের কোনটা কখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা আমরা অনেকেই না জানার কারণে এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কখনোই মিলাতে পারে না। আপনি যদি W/B অর্থাৎ দ্রবীভূত দ্রবের ভরটা গ্রামে এবং ভলিউমটা যদি মিলিলিটারে থাকে, অর্থাৎ W ডিভাইডেড B এর এককটা যদি গ্রাম মিলিলিটারে থাকে, W এর এককটা গ্রামে, B এর এককটা যদি মিলিলিটারে থাকে, তাহলে আপনি S is equal to 1000 W ডিভাইডেড MB এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি দেখেন যে দ্রবীভূত দ্রবের ভর W টা গ্রামে আছে বাট ভলিউমটা লিটারে আছে, তখন আপনাকে S is equal to W ডিভাইডেড MB এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, যে দেখতে হবে যে W এর এককটা গ্রামে আর B এর এককটা কি মিলিলিটারে নাকি B এর এককটা লিটারে আছে, কোনটাতে আছে সেটার উপর ডিপেন্ড করে এই দুইটা সূত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু আমরা এখন যে কোয়েশ্চেনটা সলভ করছি সেটা দেখেন, রক্তে কোলেস্টেরলের গণমাত্রা আমার S এর মান 0.005 মিলিলিটার এবং ভলিউমের মানটা B এর মানটা কত দেখেন 750 মিলিলিটার, এবং আপনাকে কোলেস্টেরলের পরিমাণ কত গ্রাম এবং W এর মানটা বের করা হয়েছে গ্রাম এককে, W এর মানটা চাওয়া হয়েছে গ্রাম এককে। তাহলে আমি আপনাকে বলেছিলাম W/B মিন্স গ্রাম মিলিলিটার এককে থাকলে আপনাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে হচ্ছে S is equal to 1000 W divided MB, এই সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, S is equal to 1000 W divided MB। তো আপনি যদি বজ্র গুণন করে W এর মানটা বের করেন SMB divided 1000, জাস্ট কোয়েশ্চেন থেকে দেখে মানগুলো বসিয়ে আপনি যদি অ্যান্সারটা বের করেন তাহলে আপনার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 1.44। এখানে আপনাকে আমি সলিউশনটা দেখানোটাই মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে আপনি কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করবেন। S is equal to 1000 W divided MB এই সূত্র কখন অ্যাপ্লাই করবেন, আর S is equal to W/MB এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবেন। এই দুইটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি 1.4475। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, এখানে একটা গাঠনিক সংকেত দেওয়া আছে, আমাকে কোয়েশ্চেনটা করা হচ্ছে এই সংকেতটি কি নির্দেশ করে। তো আমরা যদি এই সংকেতের রাসায়নিক নামটা বের করি, যেমন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তার মানে এটা হচ্ছে কি 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। তাহলে রাসায়নিক নামটা কি হচ্ছে 4-ক্লোরো, আপনি এগুলো ইজিলি বের করতে পারবেন, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। এটা হচ্ছে মূলত ডেটলের রাসায়নিক নাম বা ডেটলের সংকেত। এটা হচ্ছে মূলত ডেটলের সংকেত এবং নামটা কি 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। এই ডেটলের মেন উপাদানটা হচ্ছে মূলত ক্লোরোজাইলিনল। এই ডেটলের মেন উপাদানটা কি ক্লোরোজাইলিনল। দ্যাট মিন্স আমার এই সংকেতটা কি নির্দেশ করবে ক্লোরোজাইলিনল, এবং মনে রাখবেন এটা হচ্ছে মূলত ডেটল 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। এই কোয়েশ্চেনের পাশাপাশি আপনাকে আরো রিলেটেড কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। তার আগে আমি ডেটল নিয়ে আরেকটু যদি বলি, ডেটলের ব্যবহারটা মূলত জীবাণুরোধী হিসেবে আমরা বিভিন্ন সাবানে ব্যবহার করি, এবং মনে রাখবেন এই যে এই ডেটলটা মাছের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিষাক্ত, মাছের জন্য কি অত্যন্ত কি বিষাক্ত, এবং এটা বিভিন্ন ক্ষেত্রে অ্যালার্জিও সৃষ্টি করে। মাছের জন্য এই ডেটলটা খুবই বিষাক্ত, এই জিনিসটা মনে রাখবেন। পাশাপাশি আরও কিছু রিলেটেড ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্যারাসিটামল এবং অ্যাসপিরিন, প্যারাসিটামল এবং অ্যাসপিরিন এই দুইটার গাঠনিক সংকেতও মনে রাখবেন। প্যারাসিটামল হচ্ছে 4-হাইড্রক্সি অ্যাসিটানিলাইট, গাঠনিক সংকেতটা মুখস্থ রাখবেন, আর অ্যাসপিরিন হচ্ছে
টু ইথানোইল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। এই যে এটা হচ্ছে অ্যাসপিরিনের সংকেত। এই প্যারাসিটামল এবং অ্যাসপিরিনটা জ্বর এবং ব্যথা নিবারক হিসেবে ব্যবহৃত হয়। আর পাশাপাশি আরেকটা সংকেত মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এই যে নাইট্রোগ্লিসারিনের সংকেত CH2 বর্ণ বন NO2, CH বর্ণ বন NO2, CH2 বর্ণ বন NO2, এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের সংকেত। এবং এই নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোগ্লিসারিনটা ডিনামাইট তৈরি এবং হৃদরোগ এবং ও রক্তচাপ কমাতেও কিন্তু ব্যবহৃত হয়। কি হিসেবে? ব্যাসোডিলেটর হিসেবে। হৃদরোগ ও রক্তচাপ কমাতে ব্যাসোডিলেটর হিসেবে কিন্তু এই নাইট্রোগ্লিসারিনটা ব্যবহৃত হয়। এই ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্লাস গাঠনিক সংকেতটা। আরেকটা জিনিস হচ্ছে TNT। এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই TNTর সংকেতটা মনে রাখবেন। আর এই জিনিসটার ব্যবহার হচ্ছে সামরিক কাজে এবং শিল্পে বিস্ফোরক হিসেবে এই TNTটা ব্যবহার করা হয়। আপনি এই কোয়েশ্চেনের পাশাপাশি এই রিলেটেড ইনফরমেশনগুলা ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ রাখবেন। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এখানে যেই সংকেতগুলো আমি আলোচনা করলাম, এই সংকেতগুলা এবং এই সংকেতগুলার ব্যবহার ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখেন, কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই টাইপের একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয় যে নিচের কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ আর নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এই টাইপের কোয়েশ্চেনগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়, বাট আমরা অনেকেই এই দুইটা নিয়ে কনফিউশন থাকার কারণে এগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার কখনোই সঠিকভাবে দিতে পারি না। বাট আমি আজকে আপনাকে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করে আপনি খুব সহজে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। মনে রাখবেন, হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন চক্রে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো উপাদান সেখানে প্রেজেন্ট থাকবে না। হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগে বেনজিন বলে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো উপাদান সেখানে প্রেজেন্ট থাকবে না। এক্সাম্পল যদি মনে রাখেন তাহলে গুরুত্বপূর্ণ এই কয়েকটা এক্সাম্পল মনে রাখলে আপনার চলবে, যে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্যান্টেন এবং সাইক্লোহেক্সেন এগুলো হচ্ছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল। আর যে জিনিসটা অনেকেই মিস্টেক করেন সেটা হচ্ছে এই যে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হচ্ছে ওইগুলা যেগুলোর মধ্যে বেনজিন বলে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্যান্য মূল অক্সিজেন, সালফার এবং নাইট্রোজেন উপস্থিত থাকে। বেনজিন বলে কার্বন, হাইড্রোজেন তো থাকেই, বাট পাশাপাশি অক্সিজেন, সালফার, নাইট্রোজেন অন্যান্য মৌলও দেখা যায়। এখন এই হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের এক্সাম্পলগুলো আপনি কিভাবে মনে রাখবেন তার জন্য আমি একটা সেন্টেন্স আপনাকে লিখে দিয়েছি, একটা ট্রিক্স বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি শুধু এই সেন্টেন্সটা মনে রাখবেন। সেন্টেন্সটা হচ্ছে পাপিটাকে ফিতায় বাঁধো। পাপিটাকে এই যে একসাথে যদি করেন তাহলে এটা হচ্ছে পাপিটাকে ফিতায় বাঁধো। এখানে পাপির প্রথম পা দিয়ে হচ্ছে পাইরল, আর পাপির পি দিয়ে হচ্ছে পিরিডিন, আর টাকে দিয়ে হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। আর ফিতায় বাঁধো এটার পি দিয়ে হচ্ছে ফিউরান, আর তা দিয়ে হচ্ছে থায়োফিন, ই দিয়ে হচ্ছে ইথিলিন অক্সাইড। এটা মনে রাখবেন হচ্ছে ইথিলিন অক্সাইড। এই যে এইভাবে যদি আপনি এক্সাম্পলগুলো মনে রাখেন তাহলে আপনি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের এক্সাম্পলগুলো কখনোই বলবেন না। তাহলে মনে রাখবেন পাপিটাকে ফিতায় বাঁধো, এই সেন্টেন্সটা মনে রাখবেন। এবং এই সেন্টেন্সটার কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে যে কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? তাহলে আমার অ্যান্সার হচ্ছে সাইক্লোহেক্সেন। আমরা দেখেছিলাম হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্যান্টেন, সাইক্লোহেক্সেন এগুলো হচ্ছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আর পাশাপাশি আমি আপনাকে এই ট্রিক্সটা দিয়ে দিলাম যে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগগুলোর এক্সাম্পলগুলো মনে রাখার জন্য এই সেন্টেন্সটা মনে রাখবেন যে পাপিটাকে ফিতায় বাঁধো, পা দিয়ে পাইরল, পি দিয়ে পিরিডিন, টাকে দিয়ে টেট্রাহাইড্রোফিউরান। এভাবে মনে রাখলে আশা করি আপনি আর কখনোই এই এক্সাম্পলগুলো ভুলবেন না। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, দেখা যাচ্ছে একটা বেনজিন দেওয়া আছে, এটার সাথে একটা মিথাইল ক্লোরাইড দেওয়া আছে এবং বলা হচ্ছে বিক্রিয়াটা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সংঘটিত হচ্ছে। হিয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক। আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডটা যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে চালনা করা হয় এখানে উৎপাদটা কি হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এই কোয়েশ্চেনটা করা হয়েছে মূলত ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া থেকে। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি? যেই পদ্ধতিতে
বেনজিন বলে, জিনিসটা মনে রাখেন, যে পদ্ধতিতে বেনজিন বলে অ্যালকাইল মূলকটা, কি মূলকটা, অ্যালকাইল মূলকটা সরাসরি প্রবেশ করানো যায় তাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বেনজিন বলে যদি আমরা অ্যালকাইল মূলক প্রবেশ করাতে পারি, এই বিক্রিয়াটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। যদি এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, সেটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় টলুইন উৎপাদনের এই বিক্রিয়াটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এখন আমি যদি আপনাকে একটু ছোট করে বিক্রিয়ার উৎপাদগুলো কিভাবে বের করবেন সেটার কলা কৌশলটা যদি একটু বলি, যেমন দেখেন এই যে বেনজিনের প্রতিটা পয়েন্টে কিন্তু আমার সিএস সিএস এইভাবে আছে, এই যে সিএস সিএস এই সিএস এই আকারে আছে, কার্বন হাইড্রোজেন এভাবে আছে। তো বিক্রিয়ার কলা কৌশলটা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এখান থেকে হাইড্রোজেনটা বিয়োগ হবে, রিমুভ হবে, এবং এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, মিথাইল ক্লোরাইডটা আছে, এই মিথাইল ক্লোরাইডটা দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে অ্যালকাইল মূলক হবে আর একটা হচ্ছে Cl- হবে। এরপরে এখান থেকে এই যে অ্যালকাইল মূলকটা, এই যে হাইড্রোজেন রিমুভ হলো, এইখানে যে একটা হাত ফাঁকা হচ্ছে সেখানে এই অ্যালকাইল মূলকটা ঢুকবে, আর এই যে রিমুভকৃত হাইড্রোজেনটা এই যে Cl এর সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হবে হচ্ছে HCl। দ্যাট মিন্স আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, তাহলে এই যে একটা হাইড্রোজেন রিমুভ হলো সেখানে এই যে অ্যালকাইল মূলকটা ঢুকলো, তাহলে আমার হবে হচ্ছে টলুইন প্লাস এই যে রিমুভকৃত হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হবে হচ্ছে HCl। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আর জিনিসটা মনে রাখবেন যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা হচ্ছে যে পদ্ধতিতে বেনজিন বলে আমরা সরাসরি অ্যালকাইল মূলকটা প্রবেশ করাতে পারি সেটাকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, ল্যাবরেটরিতে বিষাক্ত ল্যাড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? কোয়েশ্চেনটা দেখেন, ল্যাবরেটরিতে বিষাক্ত ল্যাড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে এই রিলেটেড ইনফরমেশনটা মনে রাখতে হবে। যেমন এটা হচ্ছে মূলত আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারে পরিবেশের ক্ষতিকর বিষাক্ত বিকারক এবং এটার বিকল্প উপাদান নিয়ে এই চারটা আছে। এই চারটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় এখান থেকে হতে পারে। মনে রাখবেন এখানে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, এই যে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে হ্যাক্সেন। কি, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে হ্যাক্সেন। এবং বেনজিন এবং জাইলিন, এই যে দেখেন বেনজিন এবং জাইলিন এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে টলুইন। আপনি দুইটা করে মনে রাখবেন তাহলে সহজ হয়ে যাবে। ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে হ্যাক্সেন, আর বেনজিন এবং জাইলিন এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে টলুইন। আর বিউটানল 2 এর পরিবর্তে বিকল্প বিকারক হচ্ছে বিউটানল 1। আর হচ্ছে ল্যাড ক্রোমেটের পরিবর্তে হচ্ছে বিকল্প বিকারক হচ্ছে পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়াম ধাতুর পরিবর্তে হচ্ছে আমরা ক্যালসিয়াম ধাতু ইউজ করতে পারি বিকল্প বিকারক হিসেবে। এই রিলেটেড ইনফরমেশন চারটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই চারটা একটু মুখস্থ করে রাখবেন। তাহলে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, ল্যাবরেটরিতে বিষাক্ত ল্যাড ক্রোমেটের পরিবর্তে কোনটা ব্যবহার করতে পারি আমরা, পটাশিয়াম কার্বনেট। এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি তখনই সলভ করতে পারবেন যখন আপনার এই চারটা মনে থাকবে। দ্যাটস ওয়াই আপনার যদি এই চারটা মুখস্থ না থাকে আজকে আপনি এই চারটা মুখস্থ করে রাখবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনটা দেখেন কোনটি অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহৃত হয়? কোনটি অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহৃত হয়? এই টাইপের একটা কমন কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। তো এটার জন্য আপনাকে পাশাপাশি আরো রিলেটেড এই তিনটা ইনফরমেশনও ভর্তি পরীক্ষার জন্য মনে রাখতে হবে, কারণ এই তিনটে ইনফরমেশন ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। ফরমালিন মনে রাখবেন 40% মিথানলের জলীয় দ্রবণ, রেকটিফাইড স্পিরিট মনে রাখবেন 90.5% ইথানল এবং 4.4% পানি। আর পাওয়ার অ্যালকোহল যেটা সেটা হচ্ছে গ্যাসোলিন প্লাস 20 থেকে 30% অ্যালকোহলের মিশ্রণ। এই তিনটা রিলেটেড ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই কোয়েশ্চেনের পাশাপাশি এই তিনটা ইনফরমেশনও মনে রাখবেন। আর কোনটা অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহৃত হয়? অ্যান্টিফ্রিজ হচ্ছে মূলত 40% গ্লাইকল এবং 60% পানির মিশ্রণকে বলা হয় হচ্ছে অ্যান্টিফ্রিজ। পাশাপাশি কিন্তু আপনি এই তিনটা ইনফরমেশন মুখস্থ করতে বলবেন না। নেক্সট কোয়েশ্চেনটা আমরা যদি সলভ করি, দেখেন ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে কোনটির বিক্রিয়ায় HCl উৎপন্ন হয়? এই টাইপের যে রিলেটেড ইনফরমেশনটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন অ্যালকোহলের সাথে ফসফরাস হ্যালাইডের দুই টাইপের বিক্রিয়া আছে। অ্যালকোহলের সাথে
ফসফরাস হ্যালাইডের দুই টাইপের বিক্রিয়া আছে, একটা হচ্ছে ফসফরাস ট্রাই হ্যালাইড সমূহের সাথে একরকম বিক্রিয়া, আর হচ্ছে ফসফরাস পেন্টা হ্যালাইড সমূহের সাথে একরকম বিক্রিয়া। এখানে আপনি তো জানেন এক্স দিয়ে মূলত এখানে হ্যালোজেন মূলগুলোকে বোঝাচ্ছি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে এক্স দিয়ে বোঝাচ্ছি। তো ট্রাই হ্যালাইড সমূহের সাথে ফসফরাস ট্রাই হ্যালাইড সমূহের সাথে বিক্রিয়ায় মনে রাখবেন অলওয়েজ একটা উৎপাদ হচ্ছে ফসফোনিক অ্যাসিড তৈরি হয়। এটা হচ্ছে কি ফসফোনিক অ্যাসিড ট্রাই হ্যালাইড সমূহের সাথে বিক্রিয়ায়। আর আরেকটা উৎপাদ হচ্ছে এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল ঠিক এখানে তত কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড। আর ফসফরাস পেন্টাহ্যালাইড সমূহের সাথে বিক্রিয়ায় ঠিক এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল ঠিক এই পাশে তত কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড, এবং পাশাপাশি একটা ফসফরাস ট্রাইক্লোরো অক্সাইড উৎপন্ন হয়, ফসফরাস ট্রাইক্লোরো অক্সাইড উৎপন্ন হয়, আর একটা হচ্ছে H6 হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হয়। এই জিনিসটা মনে রাখবেন। আপনি যদি এই দুইটা আমি এক্সাম্পল দিয়ে যদি আপনাকে একটু বুঝাই, যেমন আমি যদি একটা অ্যালকোহল নিই ইথানলটা যদি ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করি, তো আমি আপনাকে বলেছি ফসফরাস ট্রাইহ্যালাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় অলওয়েজ একটা উৎপাদক ফসফোনিক অ্যাসিড হবে। এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। আর একটা হচ্ছে এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল ঠিক তত কার্বন এখানে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। ঠিক সেম ফসফরাস পেন্টাহ্যালাইড আমি যদি PCl5 এর সাথে অ্যালকোহলের বিক্রিয়া করাই, এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল এখানে ঠিক তত কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, আর এই পাশে একটা ফসফরাস ট্রাইক্লোরো অক্সাইড, আর H6 দিয়ে এখানে HCl একটা হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হলো। তার মানে আমরা দেখলাম এই অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাহ্যালাইডের যদি আমরা বিক্রিয়া করাই তাহলে একটা উৎপাদক কি হয়? HCl হয়। আর একটা জিনিস মনে রাখবেন, ট্রাইহ্যালাইডের সাথে যখন আপনি অ্যালকোহলের বিক্রিয়া করাবেন তখন একটা উৎপাদক ফসফোনিক অ্যাসিড হবে। এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখে গিয়েছিল। তার মানে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে কোনটির বিক্রিয়া HCl উৎপন্ন হয়? আমরা দেখলাম ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া HCl উৎপন্ন হয়। পাশাপাশি মনে রাখবেন ফসফরাস ট্রাইহ্যালাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় হচ্ছে কি ফসফোনিক অ্যাসিড তৈরি হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ফসফোনিক অ্যাসিড। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, কোনটির ক্ষেত্রে সি অরবিটালে sp3 সংকরণ ঘটে? এই টাইপের কমন কোয়েশ্চেনগুলো আমরা অনেকেই মিস্টেক করি। তার জন্য আপনি একটা জিনিস সহজভাবে এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, মনে রাখবেন অ্যালকেনে হচ্ছে sp3 সংকরণ, আর অ্যালকিনে হচ্ছে sp2 সংকরণ, আর অ্যালকাইনে হচ্ছে sp সংকরণ। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। মনে রাখবেন অ্যালকেনে sp3, অ্যালকিনে sp2, আর অ্যালকাইনে হচ্ছে sp সংকরণ। দ্যাট মিন্স আপনি যদি এখানে দেখেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোনটির ক্ষেত্রে সি অরবিটালে কার্বন অরবিটালে sp3 সংকরণ ঘটে। তো এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন, আর এটা হচ্ছে অ্যালকেন। তো আমরা দেখেছিলাম অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে sp3 সংকরণ ঘটে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে এই যে এটা CH3 বন্ড CH3, কারণ এটা হচ্ছে C2H6, এটা একটা অ্যালকেন। তো আমরা দেখেছিলাম অ্যালকেনের ক্ষেত্রে sp3 সংকরণ, আর এই যে এটা হচ্ছে অ্যালকিন, এটার ক্ষেত্রে হবে হচ্ছে sp2 সংকরণ, আর এটা হচ্ছে একটা অ্যালকাইন, এটার ক্ষেত্রে হবে হচ্ছে sp সংকরণ। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে এটা কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে sp2, কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে sp, আর কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে হচ্ছে sp3 সংকরণ। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। জাস্ট আপনি এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, অ্যালকেনে sp3, অ্যালকিনে sp2, অ্যালকাইনে sp, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। এই ভিডিওর সর্বশেষ কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় জিঙ্ক সালফেট কেন ব্যবহার করেন? এই রাদারফোর্ডের এই নিউক্লিয়াস আবিষ্কারের এই যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা থেকে প্রায় সময় ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন বারবার রিপিট হয়। এই রিলেটেড আপনাকে যে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখবেন আলফা কণাটা হচ্ছে মূলত দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাই হচ্ছে মূলত আলফা কণা, যেটার সংকেত হচ্ছে 42 হিলিয়াম 2+। দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটাকে মূলত আলফা কণা বলা হয়, এবং এই আলফা কণাটা স্বতঃস্ফূর্তভাবে বিকৃত হয়েছে রেডিয়াম এবং ইউরেনিয়াম থেকে। এই দুইটা এক্সাম্পল মনে রাখবেন, 88 রেডিয়াম এবং 92 ইউরেনিয়াম ইত্যাদি থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকৃত হয়। এবং মনে রাখবেন এই যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে 0.3404 সেন্টিমিটার। কত? 0.3404 সেন্টিমিটার। আর জিঙ্ক
সালফেটটা ব্যবহার করেছিলেন হচ্ছে আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে আপনি এই 4টা রিলেটেড ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য মনে রাখবেন। পাশাপাশি মনে রাখতে পারেন এই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস এটা হচ্ছে 10⁻8 সেন্টিমিটার অর 0.1 ন্যানোমিটার। এই রিলেটেড ইনফরমেশনগুলো যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আপনি ইজিলি সলভ করতে পারবেন। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় জিঙ্ক সালফেট ব্যবহার করেছিলেন হচ্ছে আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।